এই যে জেনারেটরটা মূলত কিভাবে কাজ করে, জেনারেটর দেখো, জেনারেটর কাজ করার জন্য জেনারেটরের মধ্যে কীভাবে কাজ করে, আমরা দুইটা হচ্ছে চুম্বক দ্বন্দ্ব, দুইটা চুম্বককে যদি পাশাপাশি রাখা হয়, দুইটা চুম্বককে একটা নির্দিষ্ট ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ থাকতে হবে, সেটা ডিপেন্ড করবে এই চুম্বকের শক্তির উপরে, সেটা ডিপেন্ড করবে কি পরিমাণ দূরত্বের মধ্যে আমি রাখবো। আমরা খেলনার চুম্বক দেখছি এরকম, ছোট থাকতে আমি নিজেও খেলছি, তোমরা খেলছি কিনা জানি না, যদি না খেলে থাকো, যদি লক্ষ্য না করে থাকো তাহলে লক্ষ্য করবে, এরকম গোল গোল বড় বড় চুম্বক পাওয়া যেত, যেটা ওই যে সাউন্ড বক্সের মধ্যে যে স্পিকার আছে, ওই স্পিকার বড় বড় যে স্পিকার আছে এরকম স্পিকার ছিল, ওই স্পিকারের এই জায়গার মধ্যে ওই চুম্বকটা গোল বড় গোল চুম্বক লাগানো ছিল। তোমরা দেখছো কিনা জানি না, না দেখলে লক্ষ্য করবে, আর দেখলে তো খুব ভালো কথা, আলহামদুলিল্লাহ। এই চুম্বকটাকে আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে এই চুম্বকটাকে দুই ভাগ হইতো, মানে যখন ভাঙে যেত, ভাঙে ফেলাইতাম, দুই ভাগ হয়ে যেত। দুই ভাগ হয়ে যাওয়ার পরে ছিল এইরকম, দুই ভাগ হয়ে যাওয়ার পরে উল্টাই গেছে, এখন উল্টাই দিয়ে দুই ভাগ হওয়ার পরে দুইটা খণ্ডকে আমি যদি বিপরীতমুখী যদি করে দিই, তাহলে দেখবো যে বিপরীতমুখী করতে গেলে এই যে চুম্বক দুইটা সামনে পিছনে হচ্ছে, আমরা লক্ষ্য করছি এটা যে সামনে পিছনে হচ্ছে, কিন্তু এরকমভাবে জোড়া লাগতেছে না, যাচ্ছে কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বের মাঝখানে সে আর একে অপরকে আকর্ষণ করতে পারতেছে না, টানতে পারতেছে না, তখন সামনে পেছনে যাচ্ছে কিন্তু এইভাবে জোড়া লাগতেছে না। তো একটা নির্দিষ্ট দূরত্ব যে রাখার ফলে এখানে একটা শক্তি কাজ করতেছে, যে শক্তিটার কারণে, যেটা আমরা চোখে দেখা পাচ্ছি না, কিন্তু এই শক্তিটার কারণে উপরে নিচে সামনে পিছনে যাচ্ছে, কিন্তু সরাসরি এইভাবে তারা অ্যাড হইতে পারতেছে না, দুইটা চুম্বকে কখনো এইভাবে অ্যাড করতে পারি নাই। কেন পারি নাই? এর মধ্যে একটা শক্তি কাজ করতেছে, ওই দুইটা চুম্বকের মধ্যে যে শক্তি কাজ করতেছে ওই শক্তিটাকে বলা হয় ফ্লাক্স, FLUX, ঠিক আছে? ওই শক্তিটাকে বলা হয় ফ্লাক্স, যে শক্তিটা আমরা চোখে দেখি না। তার মানে দুইটা চুম্বককে যদি নর্থ পোল এবং সাউথ পোল, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু করে আমি যদি দুইটাকে যদি পাশাপাশি যদি নিয়ে আসি, একটা নির্দিষ্ট দূরত্বের পরে দেখা যাবে যে সেটা আর একসাথে লাগে যাবে না, উপরে নিচে যাবে কিন্তু লাগবে না। তো মাঝখানে যে শক্তিটা কাজ করতেছে সেই শক্তিটার নাম হচ্ছে ফ্লাক্স। এরকমভাবে আমি দুইটা চুম্বক এখানে ব্যবহার করবো, একটা নর্থ পোল একটা সাউথ পোল, পাশাপাশি রাখার ফলে এখান থেকে একটা ফ্লাক্স, এই যে ডট ডট দিয়ে আমি এগুলো ফ্লাক্স বোঝাচ্ছি, ডট ডট দিয়ে এই ফ্লাক্স উৎপন্ন করলো, ঠিক আছে? এখন এই ফ্লাক্স কোন দিক থেকে কোন দিকে যাবে, নর্থ থেকে সাউথ নাকি সাউথ থেকে নর্থ, নর্থ টু সাউথ নাকি সাউথ টু নর্থ, কোন দিকে যাবে? নর্থ থেকে সাউথে যাবে, উত্তর থেকে দক্ষিণে যাবে নাকি দক্ষিণ থেকে উত্তরে যাবে? এই ফ্লাক্সগুলো অবশ্যই এই ফ্লাক্সগুলো উত্তর থেকে দক্ষিণ দিকে যাবে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে আকর্ষণ করবে। এটা প্রাকৃতিকভাবে আল্লাহ প্রদত্ত একটা জিনিস, ঠিক আছে? যে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে এটা আকর্ষণ করবে। এটা একটা MCQ, যে ফ্লাক্স কোন দিক থেকে কোন দিকে আকর্ষণ করে, কোন দিক থেকে কোন দিকে যায়, এটা একটা MCQ পরীক্ষায় আসছে। নর্থ পোল থেকে এরকম থাকে, নর্থ পোল থেকে সাউথ পোল, সাউথ পোল থেকে নর্থ পোল, কোনোটি না, এরকমভাবে গলায় পেঁচা আরও দুইটা দেয়। তো এখান থেকে অ্যান্সার হবে নর্থ থেকে সাউথের দিকে এই চুম্বক বলরেখাগুলো যাবে, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার। এখন এই যে চুম্বক বলরেখা যে উৎপন্ন হয়েছে, এই চুম্বক বলরেখা বা এই ফ্লাক্সের মধ্যে, এই চুম্বক বলরেখা বা ফ্লাক্সের মধ্যে আমরা যদি কোনোভাবে একটা লোহার দ্বন্দ্বকে আমরা যদি এর মাঝখানে যদি ঘোরাইতে পারি, উপর নিচ যদি করতে পারি, তাহলে এই যে ফ্লাক্সগুলো যে আছে এই ফ্লাক্সগুলো কর্তন হবে, এই ফ্লাক্সগুলো কর্তন হওয়ার ফলে ওই লোহার দ্বন্দ্বের মধ্যে যদি তামার তার যদি পেঁচাই দেই, তামার তার পেঁচাই দিলে ওইখানে ওইখানে বিদ্যুৎ উৎপন্ন হবে, সেই বিদ্যুৎ আমরা বাইরে নিয়ে আসব। সেই জিনিসটা এই থিমটাই ব্যবহার করে মূলত জেনারেটর কাজ করে থাকে। যেমন দেখো, ABCD, এটা একটা তামার পাত, ঠিক আছে? এটা একটা তামার পাত। এই তামার পাতের দুই প্রান্তে, তামার পাত বলতে পারো বা তামার কয়েল বলতে পারো, যেটাই বলো না কেন, এর দুই প্রান্তে কন্ডাক্টর লাগায় সেটাকে বাইরে নিয়ে আসছি। বাইরে নিয়ে আসার পর এইখানে কমিউটেটর ব্যবহার করা হয়। কমিউটেটর ব্যবহার করার পরে এখানে ব্রাশ ব্যবহার করা হয়, দুই পাশে ব্রাশ ব্যবহার করা হয়, ব্রাশ। এই ব্রাশ থেকে এইভাবে কন্ডাক্টর লাগায় বাইরের সার্কিটে ওই বিদ্যুৎটাকে নিয়ে আসা হয়, ঠিক আছে? তো
তাহলে ওই বিদ্যুৎটা যখনই এই এই লোহার দ্বন্দ্বটা বা এই তামার পাতটা বা এই কয়েলটা এর মধ্যে যখন ক্লকওয়াইজ এইভাবে ক্লকওয়াইজ যখন ঘুরতে থাকবে, ক্লকওয়াইজ যখন ঘুরতে থাকবে তখন এর মধ্যে দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হবে। কীরকম বিদ্যুৎ উৎপন্ন হবে? দেখো, যখন এটা লেভেল পর্যায়ে থাকবে, এই যে তামার যে কয়েলটা আছে এই কয়েলটা যখন লেভেল পর্যায়ে 90 ডিগ্রি বা লেভেল পর্যায়ে থাকবে তখন ঠিক এই জায়গায় থাকবে। এই অবস্থায় এই কয়েলটা এই ফ্লাক্সকে কর্তন করতে পারবে না, এজন্য উৎপন্ন ভোল্টেজ 0। যখনই এই কয়েলটা আস্তে আস্তে ঘোরা শুরু করবে তখনই এইভাবে বিদ্যুৎটা বাড়া শুরু করবে, ভোল্টেজ উৎপন্ন বাড়া শুরু করবে। কয়েল ঘুরতে ঘুরতে যখন এটা ঠিক এইভাবে ঘুরতে ঘুরতে যখন ঠিক 90 ডিগ্রি চলে আসবে, 90 ডিগ্রি চলে আসলে এটা সর্বোচ্চ ভোল্টেজ উৎপন্ন হবে, ম্যাক্সিমাম। এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ উৎপন্ন হবে। 90 ডিগ্রি উৎপন্ন হলো, 90 ডিগ্রি উৎপন্ন হওয়ার পরে এখন আবার আস্তে আস্তে নিচের দিকে নামবে, এটাও আস্তে আস্তে নিচের দিকে নামবে, নামতে নামতে একদম আবার লেভেল পর্যায়ে চলে আসবে। তাহলে এখানেও 0 ভোল্টেজ, ঠিক আছে, লেভেল পর্যায়ে চলে আসলো। লেভেল পর্যায়ে চলে আসা আবার বিপরীত দিকে ঘুরতে থাকবে, তার মানে আবার নিচ থেকে এইভাবে আস্তে আস্তে ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে যখন আবার নিচের দিকে যখন 90 ডিগ্রি অর্থাৎ পুরোপুরি এই কয়েলটাকে যখন কর্তন করবে ঠিক তখনই এখানে ভোল্টেজ ম্যাক্সিমাম ভোল্টেজ উৎপন্ন হবে, ঠিক আছে। আবার এই কয়েলটা ঘুরতে ঘুরতে যখন আবার লেভেলে চলে আসবে তখন এটা ঘুরতে ঘুরতে আস্তে আস্তে এই লেভেলে আসে, এই 0 হয়ে যাবে। তো এইভাবেই মূলত একটা জেনারেটরের মধ্যে ভোল্টেজ উৎপন্ন হয়। যত এই কয়েলটা যত বেশি ঘুরবে তত বেশি এখানে এই বিদ্যুৎটা উৎপন্ন হয়। সেটা হচ্ছে এই রেখা অনুযায়ী, এই কী বলে এই সাইন ওয়েভ অনুযায়ী এই বিদ্যুৎটা বা এই ভোল্টেজটা এই জায়গায় উৎপন্ন হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 270 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 360 ডিগ্রি। এখন এখানে একটা এমসিকিউ, সে এমসিকিউ হচ্ছে যে জেনারেটরের মধ্যে যে ভোল্টেজ উৎপন্ন হয় কত ডিগ্রিতে সর্বোচ্চ ভোল্টেজ উৎপন্ন হয়। সর্বোচ্চ ভোল্টেজ উৎপন্ন হয়, সর্বোচ্চের মধ্যে আবার দুইটা, একটা হচ্ছে পজিটিভ সর্বোচ্চ আর একটা হচ্ছে নেগেটিভ সর্বোচ্চ। দেখো এইখানে যে 90 ডিগ্রি, যেটা এই 90 ডিগ্রি সাইন 0 মান হচ্ছে 0, সাইন 90 মান হচ্ছে 1, সাইন 180 ডিগ্রি মান হচ্ছে 0, আবার সাইন 270 মান হচ্ছে আবার -1, আবার সাইন 360 ডিগ্রি মান হচ্ছে আবার 0, ঠিক আছে, 0। তাহলে এখানে আমি সাইন 0 ডিগ্রির মধ্যে এখানে 0, তাহলে সাইন 90 ডিগ্রি, যেখানে 90 ডিগ্রি উৎপন্ন করছে, কোণ উৎপন্ন করছে, এই জন্য সাইন 90 মান হচ্ছে 1, পজিটিভ 1, তার মানে এটা হচ্ছে পজিটিভ সর্বোচ্চ মান। আবার সাইন 180 মান কত, সাইন 180 ক্যালকুলেটরের মধ্যে দাও, সেটা দেখবে 0 হবে, তার মানে এখানে আর 0 ভোল্টেজ উৎপন্ন হবে। আবার সাইন 270 এটা হবে তখন -1, তার মানে কি নেগেটিভ সর্বোচ্চ মান, নেগেটিভ সর্বোচ্চ মান। আবার সাইন 360 ডিগ্রি মানে হচ্ছে 0 ভোল্টেজ, তার মানে এখানে আবার আমাদের 0 ভোল্টেজ উৎপন্ন হবে। তাহলে এখানে একটা এমসিকিউ হচ্ছে যে জেনারেটরের মধ্যে পজিটিভ সর্বোচ্চ ভোল্টেজ কত ডিগ্রিতে উৎপন্ন হয়, এটা একটা এমসিকিউ পরীক্ষার মধ্যে আসছে। সেটা অ্যান্সার কী হবে, একটা হচ্ছে 0 ডিগ্রি, একটা হচ্ছে 90 ডিগ্রি, একটা হচ্ছে 180 ডিগ্রি, আর একটা হচ্ছে 360 ডিগ্রি। এই চারটার মধ্যে তাহলে অ্যান্সার কোনটা হবে? বলছে যে জেনারেটরের মধ্যে পজিটিভ সর্বোচ্চ ভোল্টেজ কত ডিগ্রিতে উৎপন্ন হয়, অবশ্যই সেটা 90 ডিগ্রি হবে। কেন? 90 ডিগ্রি মান হচ্ছে +1। ক্লিয়ার? তাহলে এইভাবে মূলত একটা জেনারেটর কাজ করে থাকে। এখন এই যে জেনারেটর যে কাজ করতেছে, এই জেনারেটর কাজ করার একটা নীতি আছে, জেনারেটর কাজ করার নীতি। জেনারেটর তো কোন নীতিতে কাজ করে থাকে? অর্থাৎ এই যে ফ্লাক্স যে কর্তন করতেছে, এই কর্তন করার একটা নির্দিষ্ট রুলস আছে, সেই রুলসটার নাম কি? এটা এমসিকিউ একটা কোয়েশ্চেন পরীক্ষা, বিপিএসসি পরীক্ষা বেশ কয়েকবার আসে, বিশেষ করে সেফটি পরিদর্শক শিল্প কলকারখানার আন্ডারে যে কিছুদিন বলতে প্রায় 2019 সালে পরীক্ষাটা হয়েছিল, ওইখানের মধ্যে এই কোশ্চেনটা আসছিল যে জেনারেটর ফ্লাক্স কর্তন কোন নীতির উপর কাজ করে থাকে, জেনারেটর কোন নীতির উপর কাজ করে থাকে। অর্থাৎ এই যে জেনারেটর যে ফ্লাক্স কর্তন করলো, এই কর্তন যে করছে নির্দিষ্ট একটা রুলস আছে, একটা নীতি আছে, যে নীতির উপর ডিপেন্ড করে সে কাটছে, সেটা হচ্ছে যে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক
ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি। এই ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতির উপর ডিপেন্ড করে এই জেনারেটরটা মূলত কাজ করে থাকে। ক্লিয়ার? আচ্ছা, ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে জেনারেটরের মধ্যে যেটা উৎপন্ন হলো, একটা হচ্ছে ভোল্টেজ আর একটা হচ্ছে ইএমএফ। ইএমএফ এর ফুল মিনিং কি? ইএমএফ এর ফুল মিনিং হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স। ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে? ইএমএফ। আর একটা হচ্ছে ভোল্টেজ, একটা হচ্ছে ইএমএফ, একটা হচ্ছে ভোল্টেজ। ক্ষেত্র বিশেষে আমরা দুইটাকেই সমান ধরি, ভোল্টেজ এবং ইএমএফকে একই হিসেবে ধরি, আমরা একই হিসেবে ধরি। কিন্তু এখানে একটু পার্থক্য আছে, যেটা আমাদের ইনফরমেশনের ভুল আছে বা জানার একটু ভুল আছে। অনেকে আমরা জানি, কিন্তু অধিকাংশই আমরা জানি না যে ইএমএফ এবং ভোল্টেজের মধ্যে পার্থক্য কী। ইএমএফ এবং ভোল্টেজের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে একটা যে সার্কিট আমি এখানে আঁকলাম, এই সার্কিটের মধ্যে যখন আমি ভোল্টেজ সাপ্লাই দিলাম ভি সাপ্লাই দেওয়ার ফলে এর মধ্যে ইলেকট্রন প্রবাহ শুরু করবে। এই ইলেকট্রনগুলো যখনই এই বাল্বের মধ্যে দিয়ে যাবে তখনই এই বাল্বটা জ্বলা শুরু করবে। এই ইলেকট্রন প্রবাহের হারকে বলা হয় কারেন্ট আই, ঠিক আছে? ইলেকট্রন প্রবাহের হারকে বলা হয় কারেন্ট আই। আচ্ছা, এই ইলেকট্রনগুলোকে স্থানচ্যুত বা তার স্থানকে পরিবর্তন করার জন্য যে চাপ প্রয়োগ করা হয়, সেই চাপ হচ্ছে ইংলিশের ভোল্টেজের ভোল্টেজ চাপের ইংলিশ হচ্ছে ভোল্টেজ। এই যে চাপটা প্রয়োগ করা হয় সেই চাপটাকে বলা হয় মূলত ভোল্টেজ। তাহলে এইটা হচ্ছে ভোল্টেজ যেটা ব্যাটারির মধ্যে উৎপন্ন হয়। এই ভোল্টেজটাই মূলত এখান থেকে আমরা দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে ইএমএফটা কি? তাহলে ভোল্টেজটা আমি বুঝলাম যে এই ইলেকট্রনগুলোকে স্থানচ্যুত করার জন্য যে চাপ বা প্রেশার আমি দিচ্ছি সেটা হচ্ছে আমার ভোল্টেজ। তাহলে ইএমএফটা কি? ইএমএফ হচ্ছে এই কন্ডাক্টরের দ্বারা এই ফ্লাক্সগুলো কর্তনের ফলে এইখানে যে একটা শক্তি, একটা ফোর্স উৎপন্ন হলো, সেই ফোর্সটার নাম হচ্ছে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটাকে আমরা ভোল্টেজ হিসেবে ব্যবহার করে থাকি। তাহলে ভোল্টেজ এবং ইএমএফ মূলত আমরা একই রকম ব্যবহার করে থাকি, একইভাবে আমরা ওইটাকে প্রকাশ করে থাকি। কিন্তু মূলত একটু পার্থক্য হচ্ছে যে ভোল্টেজ হচ্ছে সহজেই আমরা যে কী বলে ব্যাটারি থেকে পাবো, কিন্তু জেনারেটরের মধ্যে যেটা উৎপন্ন হবে, যেটাকে আমরা ভোল্টেজ বলতেছি, জেনারেটর ভোল্টেজ, সেটা মূলত হচ্ছে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। এই হচ্ছে ইএমএফ এবং ভোল্টেজের মধ্যে পার্থক্য। এটা একটা হচ্ছে ভাইবা বোর্ডের জন্য একটা কোশ্চেন যে ভোল্টেজ এবং ইএমএফের মধ্যে পার্থক্য কী। এটা হচ্ছে একটা ভাইবার জন্য একটা কোশ্চেন, ঠিক আছে? তাহলে এখানে আমরা আরেকটা জিনিস শিখলাম যে ভোল্টেজ এবং ইএমএফের মধ্যে পার্থক্য কী। আচ্ছা, এখন এই যে জেনারেটরের মধ্যে যে ভোল্টেজ উৎপন্ন হচ্ছে বা ইএমএফ উৎপন্ন হচ্ছে, এই ইএমএফটা কোন জায়গায় উৎপন্ন হয়? জেনারেটরের পার্ট বলতে জেনারেটরের গঠন প্রণালী যেটা আছে বিভিন্ন অংশের নাম, সেটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিট, ইলেকট্রিক সার্কিটও আছে, ইলেকট্রিক সার্কিটও আছে। ওই যে কি বলে জেনারেটর যে বিভিন্ন অংশের নাম আছে, ওই নামের মধ্যে আমি যাব না। এর মধ্যে একটা হচ্ছে ফিল্ড কয়েল আর একটা হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং। এখন কথা হচ্ছে যে জেনারেটরের মধ্যে যে ইএমএফ বা ভোল্টেজ যেটাই বলো না কেন, এটা যে উৎপন্ন হচ্ছে, এটা জেনারেটর কোন জায়গায় উৎপন্ন হচ্ছে? এটা একটা এমসিকিউ পরীক্ষার মধ্যে আসছে। জেনারেটর ইএমএফ বা ভোল্টেজ কোথায় উৎপন্ন হয়? এক নম্বর হচ্ছে ফিল্ড কয়েল, 2 নম্বর হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং, 3 নম্বর হচ্ছে সিরিজ কয়েল, 4 নম্বর হচ্ছে কোনোটি নয়। ঠিক আছে? এই একটা কোয়েশ্চেন যে জেনারেটরের মধ্যে যে ইএমএফ বা ভোল্টেজ উৎপন্ন হচ্ছে সেটা কোথায় উৎপন্ন হয়? জেনারেটরের মধ্যে যে ভোল্টেজ বা ইএমএফ উৎপন্ন হয় সেটা উৎপন্ন হচ্ছে আর্মেচারের মধ্যে। এটা খুব ভালো করে মনে রাখো, এটা কিন্তু এমসিকিউ। আবারও বলতেছি, বিপিএসসি আন্ডারে এই কোয়েশ্চেনটা আসছে। জেনারেটরের মধ্যে যে ইএমএফ বা ভোল্টেজ উৎপন্ন হয় সেটা কোথায় উৎপন্ন হয়? সেটা উৎপন্ন হয় হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিংয়ে।